গতকাল ২৪শে মে সোমবার বাংলাদেশের পাকিস্তান দূতাবাসে রাষ্ট্রদূতের মাধ্যমে পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের কাছে একটি গোপন চিঠি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ঠিক একই সময়ে আমরা দেখলাম যে ঢাকার একটা টেলিভিশনে মুখ খুলেছেন, বেশ কিছু স্পর্শকাতর কথা বলেছেন সদ্য সাবেক পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মিস্টার তৌহিদ হোসেন। ডক্টর ইউনূসের এই গোপন চিঠি দেওয়া এবং তৌহিদ হোসেনের মুখ খোলা, এর মধ্যে কি কোনো সম্পর্ক আছে? আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি, শেষ পর্যন্ত সাথে থাকুন। আসসালামু আলাইকুম এবং আদাব। এই আলোচনাটা শুরু করবার আগেই ঢাকার যে যমুনা টেলিভিশনে মিস্টার তৌহিদ হোসেন কথা বলেছেন সেই নিউজের একটু ভিডিও ফুটেজ আপনাদের দেখাই, তারপরে বাকি আলোচনাটা করি। 7 সদস্যের কিচেন ক্যাবিনেট অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিত বলে দাবি করেছেন সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন। জানান প্রতি মঙ্গলবার নিয়মিত বৈঠক করতেন তারা। নিজ মন্ত্রণালয়ে একাধিক উপদেষ্টার প্রভাব ছিল জানিয়ে 3 বার পদত্যাগের সিদ্ধান্ত নেন, তবে তা গৃহীত হয়নি বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের সাথে বহুল আলোচিত বাণিজ্য চুক্তি নিয়েও পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু জানত না দাবি করেন তৌহিদ হোসেন। তার মতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা ছিলেন এর নেপথ্যে। স্বভাবতই প্রশ্ন জাগে, হঠাৎ কেন পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ হোসেন মুখ খুললেন? তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো কেন বলেছেন? হঠাৎ কাদের দ্বারা আদৃষ্ট হয়ে বলেছেন? কেন বলছেন তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন? তিনি কি গা বাঁচাতে চাচ্ছেন না কেন চাচ্ছেন? এটা নিয়ে কিন্তু একটা আলোচনা চলছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমি একটু আপনাদের মনে করিয়ে দিতে চাই, আমি যখন বলেছিলাম যে 5 জন উপদেষ্টা পদত্যাগ করতে চান, কিংবা আমি যখন বলেছিলাম যে ডক্টর ইউনূসের একটা কিচেন ক্যাবিনেট আছে, আমি বলেছিলাম বোধহয় 4-5 জন উপদেষ্টাকে নিয়ে তিনি সব সিদ্ধান্ত নেন। এই রেজওয়ানা হাসান, আদিলুর রহমান শুভ্র, তারপরে আসিফ নজরুল, আরো কয়েকজনের নাম বলেছিলাম। তখন মন্তব্যের সেকশনে অনেকেই বলেছিলেন যে আমি কি করে জানি, আমি কি সেখানে উপস্থিত ছিলাম কিনা, আমি চাপা মারছি, এরকম অনেক কথা বলেছিলেন। তো আজকে যখন মিস্টার তৌহিদ হোসেন এই কথাটা বললেন, তখন দেখলাম এটা শুধু ভাইরাল হলো না, এটা মানুষজন বিশ্বাসও করছে। আমি যে তথ্যগুলো আপনাদের দেই তা কখনো কখনো হয়তো সঠিক প্রমাণিত হয় না, কারণ কিছু থাকে আমার অ্যানালিসিস, কিছু অনুমান, এবং কিছু থাকে যে আমি যে তথ্যটা পেয়েছি পরবর্তীতে সেটা বদলে গেছে। কিন্তু আমার পক্ষ থেকে সবসময় একটা চেষ্টা থাকে যে আমি একটা অথেন্টিক নিউজ আপনাদের সাথে, অথেন্টিক ইনফরমেশন আপনাদের সাথে যেন শেয়ার করতে পারি। সো আজকে মিস্টার তৌহিদ হোসেন অন্তত আমাদের কিছু উপকার করে দিলেন। তো মিস্টার তৌহিদ হোসেন আজকে কেন মুখ খুলছেন, এবং তিনি বলেছেন সবকিছুতে ডিপ স্টেট থাকে, আওয়ামী লীগ আবার ফিরে আসবে। মিস্টার তৌহিদ হোসেন কি এখনো ডিপ স্টেটের পক্ষ হয়েই কথা বলছেন? এই প্রশ্নটি কিন্তু উঠেছে। তিনি কি নতুন করে কোনো বার্তা দিলেন? যখন আওয়ামী লীগ সভানেত্রী এবং বাংলাদেশের একাধিকবারের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব দৃঢ় কণ্ঠে বলছেন তিনি বাংলাদেশে ফিরবেন, এবং আওয়ামী লীগের সূত্রে যতটুকু খবর পাই তাদের মধ্যেও একটা মুভমেন্ট শুরু হয়ে গেছে দেশে ফেরার, সেই মুহূর্তে আওয়ামী লীগ ফিরবেন বলা ডিপ স্টেটেরই লোক মিস্টার তৌহিদ হোসেনের মুখে, হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? এটা যদি আপনি বিশ্লেষণ করেন যে মিস্টার তৌহিদ এর মধ্য দিয়ে একটা ইনফরমেশন বাজারে ছেড়েছে, যে সেটা হলো যে আওয়ামী লীগ ইজ রিটার্নিং, আর আওয়ামী লীগ তো আসলে অনেকেই বলেন যে আছে, আওয়ামী লীগের আবার ফেরার কি আছে, যাই হোক আওয়ামী লীগ রাজনীতিতে একদম সক্রিয় হচ্ছে, আমরা এটাই উনি বোঝাতে চেয়েছেন। এর মধ্য দিয়ে উনি দুটো বার্তা দিয়েছেন, এবং এই বার্তাটি তিনি ডিপ স্টেটের নির্দেশেই দিয়েছেন। একটা হলো বাজার অ্যাসেস করা, দ্বিতীয় হলো যারা জুলাই সন্ত্রাসী ছিলেন, জুলাই মাসের সেই জঙ্গি অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, তাদের প্রতিও একটা বার্তা আছে, একটা ওয়ার্নিং আছে, একটা সতর্ক সংকেত আছে যে আওয়ামী লীগ ফিরে আসবে, তাহলে তোমাদের পরিণতি কি হবে বাবারা, সুতরাং তোমরা এখনই হয় পালাও, আর যদি না পালিয়ে যাও তাহলে পরিণতি ভোগ করবার জন্য অপেক্ষা করো। বিটুইন দ্য লাইন্স এই দুটা মেসেজ ছিল, আর কিন্তু তিনি গা বাঁচিয়ে
ডিপ স্টেট যে বাংলাদেশে একটা নতুন খেলা শুরু করতে যাচ্ছে, এই যে বারবার বলছি বাংলাদেশের রাজনীতি হাওয়া বদলে যাচ্ছে। ট্রাম্প গত রবিবার যে ফোন করে ইন্ডিয়ায় যে কথাগুলো বললেন, তার আগে মার্কো রুবিও যে কথাগুলো বলেছেন অজিত দোভাল এবং জয়শঙ্করের সাথে মিটিং এ, সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি যে চেঞ্জ হচ্ছে এবং এটা যে জুলাই সন্ত্রাসীদের বিপক্ষে যাচ্ছে সেটা খুব স্পষ্ট হয়ে উঠছে। এবং এই জায়গাটাই ডক্টর ইউনূস খুব ভীত হয়ে পড়ছে। ডক্টর ইউনূস শুধু ভীত হচ্ছে না, তিনি যাদের মাস্টারমাইন্ড বানিয়েছিলেন, যারা জুলাই আহ, সন্ত্রাসে নেতৃত্ব দিয়েছিল, জুলাইয়ের জঙ্গিরা, তারাও সবাই ইউনূসের কাছে এসে এখন বলছে আমাদের তাহলে কি হবে স্যার। তো সব মিলিয়ে ডক্টর ইউনূস এখন একটা অথৈ সাগরে পড়েছে। এবং এই অবস্থায় তিনি একটি গোপন চিঠি লিখেছেন পাকিস্তানের আর্মি চিফ মিস্টার আসিম মুনিরের কাছে, এবং এই চিঠিটি গতকাল ঢাকার পাকিস্তান দূতাবাসে নিয়ে গিয়েছে তার আগের প্রেস সচিব ডাস্টবিন শফিক। 11টা 47 মিনিটে পাকিস্তানি রাষ্ট্রদূত ইমরান হায়দারের কাছে তিনি এই গোপন চিঠিটি হস্তান্তর করেন, এবং তখন সেখানে উপস্থিত ছিলেন আইএসআই এর বাংলাদেশ স্টেশন চিফ। এই চিঠিতে কি লেখা আছে? এই গোপন চিঠির মাধ্যমে আসলে ডক্টর ইউনূস বেইজিং এ রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করতে চেয়েছে, এবং এই রাজনৈতিক আশ্রয় যে প্রার্থনা করবেন চীনের কাছে, সেখানে পাকিস্তানের সেনা প্রধানকে মধ্যস্থতা করবার জন্য অনুরোধ করছেন। যে কথা বলছিলাম যে ডক্টর ইউনূস নিজেও আতঙ্কিত, তার যে সাঙ্গপাঙ্গরাও আছে তারাও চিন্তিত। এই মুহূর্তে ঠিক করা হয়েছে যে তিনি 12 জনের জন্য চায়নার বেজিং এ রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করবেন। প্রথম দফায় 7 জন এবং দ্বিতীয় দফায় 5 জন, মোট 12 জন। এবং এই 7 জনের মধ্যে রয়েছেন তার সাবেক প্রেস সচিব ডাস্টবিন শফিক, প্রেস টিমের আরেকজন আবুল কালাম মজুমদার, তারপরে কিচেন ক্যাবিনেটের 4 জন সাবেক উপদেষ্টা, এবং 2 জন ব্যবসায়ীও রয়েছেন। ডক্টর ইউনূস মনে করছেন যে যেহেতু তার বিরুদ্ধে আদালতে রিট হয়েছে, এই রিটগুলো আপাতত খারিজ হলেও এটা একটা লিগ্যাল এভিডেন্স হিসেবে রয়ে যাচ্ছে, এবং এটা যে কোনো সময় পরবর্তীতে পরিস্থিতি ইউনূসের প্রতিকূলে গেলে এগুলো আবার রিভাইভ করবে, এগুলো আবার আদালতের সামনে চলে আসবে। এছাড়াও আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমি আগেও বলেছিলাম যে নির্বাচনের 3 দিন আগে 8ই ফেব্রুয়ারি এবং 9ই ফেব্রুয়ারি এই কিচেন ক্যাবিনেট এবং ডক্টর ইউনূস এরা সব শেষ চেষ্টাটা করেছিলেন নির্বাচন ভণ্ডুল করার জন্য, আইদার মিলিটারি কু অর সিভিল কু, যে কোনো ভাবেই হোক তারা এটা একটা চেষ্টা করেছিলেন। এবং এই ইনফরমেশনটা কিন্তু তারেক রহমানের সরকারের কাছে আছে। সো তারেক রহমান সরকার এইটা, তার যারা নীতি নির্ধারক আছেন তারা কিন্তু ডক্টর ইউনূসের এই বিষয়টা মনে রেখেছেন, এবং ডক্টর ইউনূস কিছুটা হলেও আতঙ্কিত যে এই ইস্যুতেও ডক্টর ইউনূসের বিরুদ্ধে ইভেন ডক্টর তারেক রহমানও হয়তো কোনো ব্যবস্থা নিতে পারেন। এছাড়াও ডিপ স্টেটের যে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, এটা ডক্টর ইউনূসও টের পাচ্ছেন। আহ, এবং ডিপ স্টেটের যে ভাষ্য, রিসেন্ট একটা ভাষ্য, যে বাংলাদেশে জুলাই অগাস্ট রেজিম চেঞ্জের মাধ্যমে তারা যা অ্যাচিভ করতে চেয়েছিলেন সেটা তারা অ্যাচিভ করতে পারেনি, এবং সেই অ্যাচিভ করার ব্যাপারে ডক্টর ইউনূস টোটালি ফেল করেছেন। সুতরাং ডিপ স্টেট এই এলাকায় তাদের স্বার্থ বজায় রাখার জন্য নতুন খেলা শুরু করেছে, যেটা আমি শুরুতেই বললাম যে ওই যে মিস্টার তৌহিদ বলেছেন, তৌহিদ সাহেব তো ডিপ স্টেটের পক্ষে এখনো কথা বলছেন। সো ডক্টর ইউনূসের এই আতঙ্ক বেজিং তাকে শেষমেশ রাজনৈতিক আশ্রয় দেবেন কিনা, এবং বেজিং এ যদি তিনি রাজনৈতিক আশ্রয় পান তাহলে সেখানে গিয়ে তিনি বাংলাদেশ এবং ভারতের বিরুদ্ধে তার তৎপরতাগুলো অব্যাহত রাখবেন, এই প্ল্যানটাও কিন্তু তার মাথায় আছে। সুতরাং এই যে গোপন চিঠি, যেটা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, কিন্তু চিঠির কন্টেন্টটা নিয়ে অনেকেই আমরা অপেক্ষা করছিলাম, কিন্তু এই এপিসোড করার আগেই পেলাম। দেখা যাক ডক্টর ইউনূস শেষমেশ রাজনৈতিক আশ্রয় পান কিনা। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।